সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় ডক্টর ইউনূসের জাতিসংঘ সফর। ডক্টর ইউনূসের জাতিসংঘ সফর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘর ৮০তম সম্মেলনে যোগ দেওয়ার জন্য ঢাকা ছেড়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ অধিবেশন শুরু হয়েছে, সেখানে কথা হবে। এই বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সফরসঙ্গী হয়েছেন ৩টি রাজনৈতিক দলের ৬ জন নেতা। বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি, এই ৩টি রাজনৈতিক দলের ৬ জন নেতা সফর করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাদের কি অংশগ্রহণ থাকবে তা এখনও আমরা জানি না। সেসব বিষয়ে আলোচনা হবে সাম্প্রতিক বিষয় নিয়ে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সিনহা এম সাইদ। ধন্যবাদ। ভূ রাজনীতি বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দুজন আছেন। আন্তর্জাতিক বিষয়েই কথা হবে এবং অবশ্যই তার সাথে বাংলাদেশ থাকবে। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা তৃতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন যোগ দিতে গেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সেপ্টেম্বর মাসে প্রতি বছরই হয়। সেখানে সবগুলো রাষ্ট্র অথবা সরকার প্রধান যোগদান করেন। সাইডলাইনে আরও অনেক আলোচনা হয়। এবছর আমরা দেখলাম বিশেষ আলোচনা প্রাধান্য পেয়েছে, রাজনৈতিক দলের ৬ জন নেতা যাচ্ছেন। সিনহা এম সাইদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে রাজনৈতিক ব্যক্তিত্বরা যাচ্ছেন, অন্যান্য সময় রাজনৈতিক দলের সময় রাজনৈতিক ব্যক্তিত্বরা যান, তারা অবশ্য তাদের দলের সাথে সংশ্লিষ্ট অথবা তাদের মতাদর্শের সাথে সংশ্লিষ্ট। এইবারই যেহেতু সরকারটি নির্দলীয়, অন্তর্বর্তীকালীন ৩টি রাজনৈতিক দলের ব্যক্তিত্বকে নিয়ে সফর করছেন, কি চমক থাকবে এই সফরে? সফরের ক্ষেত্রে কর্মসূচিতে কোনো চমক নেই, কারণ জাতিসংঘের অধিবেশনে যারা গিয়েছেন বা গেছে, আপনি তো গেছেন কয়েকবার, আমি নিজেও গিয়েছি। প্রশ্ন হচ্ছে এখানে যাদের সম্পৃক্ত করা হয়েছে দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে, দল হিসাবে ঠিক আছে, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে মির্জা ফখরুল, উনি একটা পার্টির মহাসচিব। কোন পার্টি? যেই পার্টি চক্ষু বুঝা যদি নির্বাচন দেন, উনি চক্ষু বুঝা ক্ষমতায় চলে যাবে, অর্থাৎ নেক্সট গভর্নমেন্ট। উনি সাথে কে আছে? জামাতের আমির, যে কোনোভাবে আমির, সেকেন্ড মানে সিনিয়র নায়েবে আমির। আপনি যে কোনো ব্যাখ্যা দেন না কেন, এটা অপোজিশন হচ্ছে যদি নির্বাচনটা যদি সেই ক্যালকুলেশনে চলে আর কি। এনসিপি থার্ড পজিশনে থাকবে, অথবা তারা বিএনপির সাথে আলাপ আলোচনা করে কিছু তারা নেবে। এই তো এখন এই 3টা দলকে প্রথমে কি করলেন? 4 জনকে নিলেন। বিএনপির তো 2 জন, একজন। পরে যেহেতু বিভিন্ন কারণে এবার বাড়ালেন, সমান করে দিলেন। এখানে কিন্তু প্যারিটির খেলা না, এটা ফুটবল ম্যাচ না। কিন্তু ইউ ক্যান নট ম্যাচ বিএনপি উইথ আদার্স, জামাত না। বড় দল হিসেবে 2 জন যাইতে পারে, ঠিক আছে, আপনি সমান করছেন, এক করে দিলেন। প্রশ্ন হচ্ছে তারা কি জানে তারা কেন যাচ্ছে? আমাকে প্রশ্ন করছেন তো, আমি আপনার উল্টা প্রশ্ন করতেছি, তারা কি জানে ওখানে তাদের কাজটা কী আছে? কোনো ফাইল তাদের কাছে আছে? বা রাষ্ট্রীয় কর্মসূচিতে দেখানো হয়েছে যে এই কর্মসূচিতে তারা থাকবেন? আমাদের নিউ ইয়র্কে দূতাবাস যেটা আছে, জাতিসংঘের অফিস যেটা আছে বাংলাদেশে, তারা কি জানাইছে? আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানাইছে? বা তাদের অফিস থেকে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, তারা কি জানাইছে যে এই গুরুত্বপূর্ণ কাজে আমরা ডক্টর ইউনূসের সাথে যাচ্ছি? ব্যাপারটা আন্তর্জাতিক না, ব্যাপারটা সম্পূর্ণরূপ হচ্ছে 2টা জিনিস। আমার কাছে 2টা জিনিস। একটা হচ্ছে নিউ ইয়র্কের মতন জায়গায় আওয়ামী লীগের একটা বিরাট, আওয়ামী লীগ এবং বিদেশ যারা বাঙালি আছে তাদের একটা বিরাট অবস্থান রয়ে গেছে কিন্তু, এবং ভালো করে জানে এবার প্রতিবাদ হবে। গতবার হয়েছে, এইবার যে প্রতিবাদটা হবে, এবং তারা সংঘ প্রতিবাদ করছে এবার। এখন সেই ক্ষেত্রে বিএনপির সাথে কিন্তু আওয়ামী লীগের একটা টাসেল হয়েছে, সেটা আমি দেখলাম একটু আগে। এই যে টাসেল হলো, কথাবার্তা হলো, এটা দরকার ছিল? দরকার ছিল না তো। আমি কেন ট্রান্সলেট করতে যাবো এখানে? ভিজিট করতে ইউনূস, তা আমি এখানে তার সমর্থন আমার কোনো দরকার করি, যে যা বলে বলুক, নির্দলীয় সরকার। এইটাও কিন্তু একটা প্রমাণ করে দিল, প্রফেসর ইউনূসকে যারা চিনেন বা জানেন 2 ভাবে, আমি তাকে চিনি গভীরভাবে। উনি অনেক চিন্তা করে কাজ করেন, কিন্তু সেটা আমরা চিন্তা করি আবার 6 মাস পরে। তো উনি গেলেন, মানুষকে দেখাই দিলেন যে আমি ঐক্যমত্য, আমি একটা সরকারের আছি,
আমার সাথে দেখো দেশের প্রধান দল এই মুহূর্তে যারা আছে, আওয়ামী লীগ যেহেতু একটা নিষেধাজ্ঞার মধ্যে আছে, এই মুহূর্তে প্রধান দলগুলো নিয়ে আমি যাচ্ছি কিন্তু, অর্থাৎ আমি ফুললি ইকুইপড, দ্য ভার্ডিক্ট অ্যান্ড মেসেজ ফ্রম দ্য পিপুল। এবং তিনি নিউ ইয়র্কে যাচ্ছেন, ওখানে যে তারা কী করবেন, সাধারণত প্রফেসর ইউনূস ছাড়া আর যারা আছেন মন্ত্রী লেভেলে, তাদের কাজ বিভিন্ন কমিটিতে কাজ থাকে, তাদের বিভিন্ন বিভাগে কাজ থাকে তারা, আর পররাষ্ট্রমন্ত্রী ইন জেনারেল থাকবে সে। এখন আমাদের এই ভাইদের সাথে কাদের দেখা হবে এবং কোন প্রোটোকলে? সরকারি প্রোটোকল নাই তো। নিশ্চয়ই মির্জা ফখরুলের সাথে আমেরিকার কেউ যদি দেখা করতে চায়, সেটাই ইনফর্মাল হয়ে যাবে, এনসিপির সাথে ইনফর্মাল হয়ে যাবে। হতে পারে প্রফেসর ইউনূসের সাথে একাধিকবার এই কয়জনের কথা হতে পারে আন্তরিক পরিবেশে, যেটা দেশকে বলতে পারে না, দেশে ডাকে বিরাট মিটিং করে ক্যামেরা থাকে, কথা বলতে পারে না, হ্যাঁ ফরমাল। এইখানে হয়তো অনেক একাধিক সুযোগ হবে একে অপরকে চেনার, বুঝার, এক্সচেঞ্জ করার। সেই চিন্তা কিন্তু হয়তো যারা আছেন তারা তার দলের প্রধানদের সাথে আলোচনা করবেন। এই হলো আমার কাছে মনে হচ্ছে, ইট ইস গ্রাউন্ড ওয়ার্ক। এটা প্রফেসর ইউনূস সাহেব এখানে তাদেরকে নিয়ে গেলেন, যেমন অনেক সমুদ্র যাত্রা আছে না, চলে গেলেন, কথাবার্তা বললেন, আটলান্টিক মহাসাগর গেলেন, জাহাজ নিয়ে চলে গেলেন, তো উনি তাদের নিয়ে চলে গেছেন এখানে। এখন কিছু কথাবার্তা এখানে আসছে, এইখানে অন্যের আমেরিকান ব্লক থেকেও আসবে কি আসবে না আমরা জানি না। প্রসঙ্গ হচ্ছে আপাতত এখানেই থাকেন, তারা প্রফেসর ইউনূসের সাথে গেছেন, খাওয়া দাওয়া করবেন, টিএপি বিল পাবেন। এটাও তো জানি না বিএনপির মহাসচিব ওখানে মিটিং করবেন কিনা দলের সাথে, জি জামাত করবেন কিনা। আচ্ছা, আপনার কাছে আসবো ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম। রাজনৈতিক দলের নেতৃবৃন্দর প্রধান উপদেষ্টার সাথে এই সফর কি বার্তা দেয় বা কি আউটকাম আসবে? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা যারা দেখছেন, সহ আলোচক সিনহা ভাইকে সহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বলছি, দেখেন জাতিসংঘ তো একটা বৈশ্বিক মঞ্চ, যেখানে আপনার দেশের বহুমতের প্রতিফলন দেখানোটা গুরুত্বপূর্ণ। কেন আমি বলছি, আপনি নিজেই বলেছেন, সিনহা ভাই নিজেও বলেছেন, 3টা রাজনৈতিক দল আপনার যাচ্ছেন। মূলত যখন প্রধান উপদেষ্টা যান বা সরকারের যিনি নির্বাহী তিনি যখন যান, তখন সফর সঙ্গী যারা থাকেন ওনারা অনেকে আছেন যে কুশল বিনিময় করেন, কেনাকাটা করেন, একটু ঘুরে বেড়ানোর সময় সুযোগ পান, রাষ্ট্রের খরচে আপনার ভ্রমণটা হয়, অনেকটা বেশ উপভোগ। একটু জোরে বলবেন, জি তাই না? এখন আমার কথাটা হচ্ছে যে স্টেক হোল্ডার যদি মনে করেন যে এই 3টাকে যদি ধরা হয়, তাহলে এখানে মনে করেন যে রাষ্ট্রের ভাবমূর্তি নিয়ে, অর্থাৎ সরকার বোধহয় কাউকে একটু বেশি প্রাধান্য দিচ্ছেন বা প্রিভিলেজ দিচ্ছেন। গণতান্ত্রিক অভিযাত্রায় বা ফেসিস্ট বিরোধী আন্দোলনে আরও অনেকে ছিলেন। যেমন আপনি যদি বলেন যে দল ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মানুষের দৃষ্টিভঙ্গি বা মানুষের নজরে কিন্তু আরও অনেক উপরের লেভেলের নেতাও আছেন। মানে মান্না ভাইয়ের কথা বলতে পারি, মাহমুদুর রহমান মান্না বলতে পারেন। সংগঠন ছোট হতে পারে, বা তাদের ভ্যারাইসিটি, তাদের আপনার যে অ্যাকসেপ্টেবিলিটি, যেটা জোনায়েদ সাকি বলি আমি, আপনার সাইফুল হক সাহেব, আরও অনেকে আছেন কিন্তু রাজনৈতিক দল হিসেবে যারা আন্দোলনে ছিলেন, হতে পারে বিএনপির শরিক দল ছিলেন, আমি যাদের কথা বলছি। আপনি যে প্রসঙ্গটা এনেছেন যে, এবং সেনাবাহিনীও বলেছেন যে বিএনপি ক্ষমতা আসবে কি আসবে না আমরা জানি না, আমি জানি না অন্তত, বা সাধারণ মানুষের যে পারসেপশন, বা সিনাভাই নিজেই বলেছেন উনি সরাসরি সক্রিয় রাজনীতির সঙ্গে উনি অংশগ্রহণ করেন না, উনি একজন অবজারভার, উনি আমার থেকেও ওনার দিব্য দৃষ্টিটা বেশি, ওনাদের মতো যারা আছেন ওনারা আরও বেশি ভালো করে প্রত্যক্ষ করতে পারেন। আমি তো একটা দল করি, তো দলদাস কিংবা দলকানা এখন মানুষজন বলে আমাদেরকে, আমি তো বলবো আমার কথাই, কিন্তু আমি যদি ওনাদের চোখে দেখি, তাহলে হ্যাঁ, বিএনপিকে হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ বা দেশ সেবার সুযোগ জনগণ দিতে পারে, এটা আমি বলি। সেই হিসেবে প্লাস এই যে বিরোধী দলের কথা বলেছেন, জামায়াত ইসলামের কথা বলেছেন, এনসিপির কথা বলেছেন, ওনার ইকুয়েশনের সঙ্গে আমি একমত। কিন্তু আমরা এই যে ঐকমত্য কমিশন, সব রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়, হচ্ছে না, সবাই কিন্তু বলার একটা অধিকার পেয়েছেন। এটা যেমন একটা সুন্দর একটা আবহ তৈরি করেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বা আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা কী হবে সেজন্য। তো সে ধরনের একটা বিষয় যদি থাকতো, তাহলে আমার মনে হয় যেন এটা একটু
ভালো দেখা যেত, দেশের ভাবমূর্তিটা আরেকটু উজ্জ্বল হতো। ঐক্যমত্য কমিশনের না না আমি আমি বৈঠক আপনি তো আপনি তিনটে রাজনৈতিক দলকে নিয়ে গেছেন, আরও তো রাজনৈতিক দল ছিল। তাহলে এই যে এখানে আপনার একটা অনৈক্য কিংবা কাউকে আপনার একটু বেশি পছন্দ করার বিষয়, এখন এটার পেছনে যেটা সিনাভাই একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে বড় স্টেক হোল্ডার, এনাদের সঙ্গে আলাপ করে মার্কিন যুক্তরাষ্ট্র যে কথাটা উনি অ্যাড করেন না, হয়তো উনি অ্যাড করবেন পরের সেগমেন্টে গিয়ে, যে দেখেন ভারতের ভূমিকা একটা বড় বিষয়। এই যে জাতিসংঘ সফর, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোন চোখে দেখছে, সেটাও কিন্তু একটা বড় বিষয় হবে। এই সফরটা আমার কাছে মনে হয় সে ধরনের একটা আঙ্গিকের আয়োজন। যে কথাটা মূল কথা, যে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন, উনি সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। জামায়াতের নায়েবে আমির যাচ্ছেন, উনি যাওয়া মানে হলো উনি পুরো জামাতকেই রিপ্রেজেন্ট করছেন। যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রিপ্রেজেন্ট করছেন। এনসিপির পক্ষ থেকে যারা যাচ্ছেন তারা সমস্ত এনসিপিটাকেই, দল তাদের ছোট হোক, তাদের অবস্থান যেখানে যাক না কেন, জুলাই আগস্ট 2024-এর আন্দোলনে আপনার অলিখিত বড় স্টেক হোল্ডার কিন্তু এই এনসিপির, তখন তো আর রাজনৈতিক দল ছিল না, আপনার এই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা আছেন। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনার যত না আপনার জাতিসংঘে সফর, তার থেকে বেশি মনে হয় যেন মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়ালদের সঙ্গে সফর। আমার কাছে এরকম আমার নিজের কাছে মনে হয় আর কি, আমি এটুকু বলতে পারি। ধন্যবাদ আপনাকে সিনহা এম এ সাইদ। মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়ালদের সাথে কি বৈঠকের জন্যই এই নিয়ে যাওয়া? এটা আমি এখন দেখেন কেউ বলতে পারবে না, স্পেকুলেশন করেন। আমি দেখতেছি বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন টক শোতে আলোচনা আসতেছে, কিন্তু এখন আপনি আন্দাজ করতে পারেন যে কিছু একটা হবে। কারণ একটা কথা খেয়াল রাখবেন, ইউনূস সরকার কিন্তু ডক্টর ইউনূস সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়ে নিয়েছে, কিন্তু এর মধ্যে একটা পদক্ষেপ হলো চিটাগং পোর্ট নিয়ে, কিন্তু একটা পদক্ষেপ মায়ানমারের সাথে। অনেকগুলো ব্যাপারে একটা ঐক্যমত প্রয়োজন আছে, কিন্তু এখানে আমরা ঐক্যমত কমিশনে দেখেছি তারা দীর্ঘদিন দীর্ঘ মিটিং করেও তারা এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি। আলিরাজ তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা একসাথে ইউনিভার্সিটি লেখাপড়া করেছি, এছাড়া আমার সাথে সম্পর্ক ভালো। এখন যুক্তরাষ্ট্র সফর করছেন এই সময়, সে যাচ্ছে কি জন্য, সে তো সাথে যায়নি, ক্যামোফ্লেজ, হয়তো সে সাথে মিলতে পারে পরে, কিন্তু সে বলছে সাথে তো জানি, সে ঘোষণা আসেনি। তো আলিরিয়া যদি সাথে যেত ঘোষণা আসতেই হতো এখানে, কারণ তার যে পদমর্যাদা নেক্সট টু ইউনূস সহসভাপতি হিসেবে, অলমোস্ট মিনিস্টার সমান ধরে রাখেন আপনি, সেটা যায়নি। আলিরিয়া নিজেও তো ত্যক্ত হয়ে গেছে। এত দল, এত মত, এত আন্দোলন করলো, এক বছরের মধ্যে আমরা একমত হতে পারতেছি না, ওই দল এক কথা, এই দল এক, এই যে এত কথা, ইউনূস সাহেব মিটিং কম করেনি, ত্যক্ত হয়ে গেছে। কিন্তু আমরাও তো ত্যক্ত হয়ে গেছি। এত কিসের কথা, কার সাথে কথা? ছোট বড় সবার গুরুত্ব আছে বাংলাদেশে, ভালো কথা সবাই বলে। মান্না ভাইয়ের কথা বললেন, ব্যারিস্টার কিন্তু বললেন, তো মান্না ভাই তো আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে বিবি ছিল, আমার সাথে খুব ভালো সম্পর্ক তার। এখন মান্না ভাই কিন্তু কথা ভালো বলে, বক্তার হিসেবে ঠিক আছে, কিন্তু রাজনীতিতে কিন্তু সাংগঠনিকভাবে না আগাইতে পারেননি। এখানে তার বয়স ছোটো। আপনি ইসের কথা আসেন, এবি পার্টির কথা আসেন, বা যে নুরুর গণ অধিকারের কথা আসেন, এরা তো কথা বলতেছে, সোচ্চার বলতেছে, এবং আমরা সবসময় দেখি টক শো দেখি, মানে ইউটিউবে তারা ভাষায় ভালাইতেছে, কিন্তু লক্ষ লক্ষ শ্রোতা তাদের আছে। ওইটা কিন্তু এক জিনিস, ওটা হচ্ছে তাত্ত্বিক রাজনীতি বিশ্লেষণ, মুখে বলতেছে। কিন্তু জগৎ সংসারে যেটা হয় সাংগঠনিক রাজনীতি, এইখানে অস্তিত্বটা কার আছে? এই অস্তিত্বের প্রশ্নে যারা আছে তাদের কিন্তু ইতিমধ্যেই কাউন্ট করছে কে? আমি বিভিন্ন টকশোতে বলেছি তো, যে এত দলের সাথে কথা বলতেছেন কেন? যে দল 2টা ভোট পাবে না, নিজে পাশ করবে না, হ্যাঁ, তার সাথে কেন কথা বলতে? জাতীয় ইস্যু নিয়ে সে জাতীয় ইস্যু বোঝে, কিন্তু এই ইস্যুটা কাজ বিএনপি যে বুঝে না, বিএনপি তো ক্ষমতায় ছিল, জামাত একটা ম্যাচিউর দল, এরা যেটা বুঝবে রাষ্ট্রটা কীভাবে চালাতে হয়, সমস্যাটা কোথায় আছে, 4টা বসছে তো তারা। এখন যে রাষ্ট্রীয় চিন্তা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার দিতে পারবেন না, আপনি তারে বলতেছেন রাষ্ট্রপতি পাওয়ার অ্যান্ড ফাংশনের কথা বলেন, তো সে তো গড়গড়ায় বলে দিতেছে বই পুস্তকে। মানে এগুলি হয় কেন? এগুলি খুব দুর্বিষহ ব্যাপার। কিন্তু আমি সেই জন্য খুশি হয়েছি যে প্রফেসর ইউনূস ভালো কাজ করেছে। তো উনি জানে যে রাষ্ট্রটা চালাইতে হলে, ইলেকশন করতে হলে কী লাগবে, উনি সেইভাবেই শখটা করে ফেলেছে। কিন্তু যে এই লোকগুলোর সাথে দলগুলো এদের সাথে সমঝোতা হয়ে গেলে বাকিগুলি মিনিমাইজ হয়ে যাবে। আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তার মানে কি এই 3টি রাজনৈতিক দলের সাথে সমঝোতা করার জন্য নিয়ে গেছেন? আপনি
একটা একটা অ্যাপ্রোচ রাখেন না, হতেও পারে এটা যে একান্ত হয়তো তাদের সাথে কথা বলবেন এবং এই কথাটা বললে তারাও বুঝবেন, তারাও হয়তো ইউনূস সাহেবকে বুঝতে পারবেন। কারণ আমি তো আপনার বারবার একটা কথা বলতেছি, মাঠটা খালি হয়েছে কেন জানেন? সংকটটা কোথায় পড়ছে আমরা? আমাদের সংকটটা হলো এই 5ই অগস্টের পরে আওয়ামী লীগ পিকচারতে চলে গেছে। তা আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি চাক বা না চাক অলৌকিকভাবে তার কাছে সব একটা সুযোগ হিসাবে পারে, এখন তার অপোজিশন নেই। এই জন্য কি বিএনপি দায়ী? বিএনপি দায়ী না। যেমন আগের গভর্নমেন্টের প্রধান শেখ হাসিনা যেটা করছিলেন, তিনি কিন্তু ইচ্ছা করে সবগুলো মাইনাস করছিলেন, আর বিএনপি কিন্তু মাইনাস করে নেই, এমনিই কিন্তু সব মাইনাস হয়েছে। কিন্তু এখন যদি নির্বাচন করতে হয়, একটা চ্যালেঞ্জ আছে কিন্তু এখানে, যদি নির্বাচন করতে হয় তাহলে বিএনপি, আমরা অনুমান করতেছি মানুষের ভোটাধিকার ব্যাপারে, প্রয়োগ করার ব্যাপারে উনি যে সিটটা ভোটগুলি পাবে সেই অনুপাতে এনসিপি ভোট পাবে না। এবার এনসিপি আদৌ কতটা ভোট পাবে, মানে কতটা সিট সে পাবে আমরা জানি না। তাদের পরিচিতি আছে, ব্যক্তি আছে, কথাবার্তা ভালো বলতেছে, যথেষ্ট অবদান আছে। তো অবদান তো এক জিনিস, আর মানুষের ভোটটা আপনার বাক্সে ঢুকে ভিন্ন জিনিস, কিন্তু এর মধ্যে সাংগঠনিক প্রক্রিয়ার প্রয়োজন আছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি ঐক্যমত্য কমিশন যেটা পারে নাই এবং পারবেও না। 30-35টা দলকে এক করে যদি আলোচনা করতে চান তাহলে তো সংসদ দরকার নেই। সংসদে কি সব দল পাশ করে? সংসদ মানে কি? যারা পাশ করে যাবেন ওদের কথা বলবে। আসলে সংসদ থাকলে তো কথা হতো না। ইউনূস সাহেব প্রমাণ করে দিলেন যে আমি দেখলাম কাদের সাথে কথা বললে সমস্যার সমাধান হবে। আমি সবারই শ্রদ্ধা করি, কিন্তু এই মুহূর্তে যে ছেলেটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, গুরুত্ব দেবেন না? যখন একটা কিছু করবেন 1 2 3 5 পুরস্কার তাকিয়ে দিবেন, উনি সেই হিসেবে কাজটা করছেন। কিন্তু আপনার কাছে আসবো, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম, নির্বাচনী চ্যালেঞ্জের কথা বলেছেন, নির্বাচনে একটা চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো উতরে যাওয়ার জন্য যেসব কাজ করা দরকার সেই কাজগুলো কি হচ্ছে বা দেখছেন? আর হয়তো 4.5 মাসের মতো আছে। না, 4.5 মাস তো হচ্ছে যে আপনার যেটা বলেছেন যে নির্বাচনের তারিখ দিয়েছেন যে মধ্য ফেব্রুয়ারি 2026-এর মধ্যে নির্বাচনটা হবে। তার আগে তো আপনাকে, তার মানে 4.5 মাস বলা যাবে না, কারণ তফসিলটা তো আপনাকে অন্তত 50-55 দিন আগে ঘোষণা করতেই হবে। কথাটা হচ্ছে যে পরিবেশ পরিস্থিতিটি কোন দিকে যাবে আমরা কিন্তু জানি না। প্রতিদিন কিন্তু আপনার অবস্থার এক একটা পরিবর্তন হয়, নতুন নতুন কিছু আপনার আবির্ভূত হয়, বিভিন্ন ধরনের সমস্যা আপনার তৈরি হয়। সময় যত যাবে এটা তত বেশি কমপ্লেক্স এবং কমপ্লিকেশন অ্যারাইজ করবে। তো সে ধরনের অবস্থা কি সরকারের আছে এ ব্যাপারে আমি একটু সন্দিহান। আপনার পতিত স্বৈরাচার কিন্তু প্রায় নিত্যদিন বলা চলে বিভিন্ন জায়গায় আপনার মিটিং করছে, তারা মিটিং করছে না, ঠিক ঝটিকা মিছিল করছে। সে জায়গাতে আইন প্রয়োগকারী সংস্থা আপনার কতটুকু ভূমিকা রাখতে পেরেছেন বা প্রভাব ফেলতে পেরেছেন, যেহেতু আপনি একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে স্থগিত করেছেন, তো সে জায়গাতে তো আপনার সেটা করার কথা না, কিন্তু তারা তো সেটা ভায়োলেট করে, তারা তো মনে করেন যে বাই ডিফাইং দোজ ডিসিশনস অফ দ্য গভর্নমেন্ট দে আর স্টেজিং অ্যাটলিস্ট দেয়ার র্যালি অর হোয়াট এভার ইট ইজ। আপনি সেটাকে কমবেট করতে পারছেন না। এটা যদি আপনি না পারেন, দিন দিন কিন্তু এটা বাড়বে। একটা পর্যায়ে যদি এটা গা সওয়া হয়ে যায়, তখন আপনি কাকে ব্লেম করবেন? সরকার যদি এখনই করতে না পারেন, আপনি কিন্তু অনেক টাইম কিন্তু হিল করেছেন, 1 বছরের বেশি হয়ে গেছে। আপনি কি মনে করেন যে মামলা হয়েছে? আমি দেখছিলাম যে ফেসিস্টের যারা ছিলেন তাদের বিরুদ্ধে নাকি 400টা মামলা হয়েছে। এটাকে খুব বড় করে আপনার দেখা হয়েছে। একজন ইনফ্লুয়েন্সার ইউটিউবার তিনি বলেছেন যে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তাতে তো 4 কোটি মামলা হওয়ার কথা ছিল। তাহলে গ্রেফতার হওয়ার কথা ছিল কতজন গ্রেফতার হয়েছে? আমরা কিন্তু সেটা দেখিনি। এটা কোনো ভিজিবল কোনো এই না, কিংবা এটা স্যাটিসফ্যাক্টরি কোনো নাম্বার না। তারা তো দেশের মধ্যে আছে। কতজন আওয়ামী লীগের নেতা দেশ ছেড়ে পালিয়েছেন? 5,000, 10,000, 1 লাখ? আওয়ামী লীগের তো হাজার হাজার লক্ষ লক্ষ আছে তো নেতাকর্মী। এবং পারপেট্রেটার যারা আছেন, অপকর্ম যারা করেছেন, তারা কিন্তু দেশের মধ্যেই কিন্তু লুকিয়ে আছেন। সরকারের সংস্থাগুলো, আইন প্রয়োগকারী সংস্থাগুলো, বা আমরা যেভাবে বলি না কেন, অনেকে তো আপনার অনেকে নিরাপদে এই দেশ ত্যাগে সহযোগিতা করেছেন। আপনি যখন এটা পারেননি, এটা তো সবাই জানে। আপনার মনে করেন যে একটা সংস্থার প্রধান তো বলেছেন যে অমুক অমুক আমার এখানে ছিলেন, আপনার এটা ক্যান্টনমেন্ট থেকে তো বলা হয়েছিল, এরা ছিলেন। কিছু বিষয় আছেন যে হ্যাঁ তারা হয়তোবা দেখেছেন যে এরা হয়তোবা এটাকে কি বলে, মব জাস্টিসের শিকার হতেন, হয়তোবা সেটা অ্যালাউ করেননি, কিন্তু তো চলে গেছে। তো এয়ারপোর্ট দিয়েও অনেকে চলে গেছেন। কথাটা তো সত্য, বাস্তব, তাই না?
তা আপনি তো যাদের বিচার করার কথা, আপনি তাদেরকে তো বিচার থেকে মনে করেন যে আপনার কি বলে পার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আর তাছাড়া এখনও তো দেশের মধ্যে আছে, আপনার সব জায়গাতেই তো আছে। আপনি যে নির্বাচন করবেন এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ কিন্তু এখন আমি মনে করি। কারণটা কি হচ্ছে, এই যে আমি বলছি যে এই যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে, আপনি যদি এটা বন্ধ করতে না পারেন তাহলে এটা দিন দিন বাড়বে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে তারাও ডেস্টাবিলাইজ করার জন্য চেষ্টাটা তাদের অব্যাহত রাখবে। সেরকম একটা পরিস্থিতিতে আপনি নির্বাচনের পরিবেশ আছে কি নেই তখন ওই বিতর্কের মধ্যে চলে যাবে। কে কাকে কতটা সিট ভাগাভাগি করবে, আপনার কোন ইকুয়েশন করবেন, আপনি দেশের বাইরে গিয়ে করবেন না দেশের মধ্যে করবেন, নাকি আপনার ওই সমস্ত আপনার ফেসিস্টের দোষরদেরকে সামলাবেন, কিংবা ফেসিস্টদেরকে যারা ফ্যাসিলিটেট করেছে গত 15 বছর। আপনি কি মনে করেন এই আওয়ামী লীগ এই দেশ মনে করেন যে দাপটের সঙ্গে 15 বছর শাসন করে গেছে? শেখ সাহেব মনে করেন আপনি অবিসংবাদিত নেতা ছিলেন। 15ই আগস্টের পরে মনে করেন যে 15 জন মানুষ মনে করেন যে ওনার জন্য রাস্তায় নামতে পারেন। ঠিক তেমনটাই তো আপনার এই ফেসিস্টের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন চলে গেলেন তখন তো আর রাস্তায় কাউকে দেখা যায়নি। তাদের তো সব কিছুই ছিল। একটা ক্ষণিকের জন্য বা একটা সাময়িক একটা অবস্থার জন্য মনে করেন যে অনেকেই মনে করেন যে ওই যে কচ্ছপ যেরকম মাথাটা ভেতরে নিয়ে যায়, শেলের মধ্যে চলে যায়, শেলের মধ্যে চলে গেছে, শেল থেকে যে মাথাটা আবার বের করবে না, আপনি কি এই গ্যারান্টি দিতে পারবেন? আপনি কি মনে করেন যে প্রশাসনের মধ্যে নেই? আপনি কি মনে করেন যে পুলিশের মধ্যে নেই? নিয়োগটা কারা পেয়েছে? আপনার জাতীয়তাবাদী দলের 4 দলীয় জোট 2006 সাল পর্যন্ত ক্ষমতা ছিল। পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ হয়েছিল 2003 সালে, 2005 সালে। বাস্তবতার কথা যদি আসি, কতজন নিয়োগ হয়েছিল? আর 2007 সালের পরে 8 সাল থেকে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, 9 সাল থেকে এদের শাসন শুরু করেছে। 15 বছরে কত হাজার সাব ইন্সপেক্টর নিয়োগ দিয়েছে, যারা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর থানাগুলোতে আপনার কর্মরত আছেন। অনেক বড় চ্যালেঞ্জ কিন্তু আপনার সামনে, আপনি যতই বলেন না কেন। নির্বাচন হোল্ড করা অনেক কঠিন একটা বিষয় আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি একজন আইনজীবী, কারণ আমি বাস্তবতাটা উপলব্ধি করছি। মামলা তো আসে, অবস্থাগুলো দেখি, বা লোকাল রাজনীতির সঙ্গেও জড়িত, তখন কিন্তু অনেক কিছু বুঝি। ধন্যবাদ আপনাকে সিনহা এম এ সাঈদ। শেষ দিকে আমরা চলে এসেছি। আমি একটা কথা যুক্ত করতে চাই। জি, এই যে ঝটিকা মিছিলটা হচ্ছে, আপনি কি লক্ষ্য করেছেন ঝটিকা মিছিলটা প্রতিহত করার জন্য বিএনপি, জামাত ইসলাম ভূমিকা রাখছে? কোনো বিএনপি রেখেছিল প্রথম বিএনপি প্রথম রেখেছিল, আমি বলি, কিন্তু কেউ আসে না, অন্যরা কেউ আসে নাই। এখন কে বলতেছে? হাসনাত আব্দুল্লাহ আর সাজিদ কি বলতেছে? যেভাবে মিটিমিটি হচ্ছে ভবিষ্যতে তো এটা বাড়তি থাকবে, একসময় দেখা যাবে আমরা মাইনাস হয়ে গেছি। না, ওই কথাটা আমি তো বললাম তো, তাই না? হ্যাঁ, এটাই। আপনি তাহলে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কেন আজকে এনসিপি, যারা নাকি আন্দোলনটা মূলে ছিল, এদের অবদান আমরা অস্বীকার করি না, আজকে তারা কেন নিরাপত্তাহীনতা ভুগতেছে? এবং জানেন কি হতে পারে? আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাজনীতির ছাত্র, আমি লর ছাত্রও, কিন্তু তো প্রশ্ন হচ্ছে যে আমার সাথে এটা দীক্ষাটা হচ্ছে এরকম, যদি আজকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সঠিক পদক্ষেপ নিতে না পারে, যদি এইভাবে নির্বাচনটা হয়ে যায়, তাহলে এই যে যারা আন্দোলনটা করছে পিঠের চামড়া থাকবে না। কিন্তু কাকে করবেন? বিএনপির কথা বলবেন? বিএনপির এজেন্ডা আছে, জামাতেরও আছে, আওয়ামী লীগের তো আছে। তাহলে এরা এখন কোথায় যাবে? এরা তো বিশ্বাস করছে প্রফেসর ইউনূসকে, এবং এরা যদি আজকে নিরাপত্তাহীনতা ভুলে যায়, দেখছেন ইদানিং তাতে কথাবার্তা বলতেছে না, চুপচাপ। এখন তারা চেষ্টা করতেছে অনেকগুলো দল মিলে একটা দল করবেন, ওটা হবে না তো শেষ পর্যন্ত। অর্থাৎ একটা অনিশ্চয়তা পড়ে গেছে। এখন যে দলটা তারা করছে এনসিপি, এটা কেন করলো? কে তাদের ইনস্টিগেট করলো? আগ্রহ দেখালো তোমরা করো, প্রকাশ তো পাবে এক সময়। তো তাদের মাঠে নামাই দিয়া এখন তো তারা একেবারে চুপচাপ হয়ে গেছে, কারণ তারা দেখতেছে যে মাঠের রাজনীতিতে অবস্থা সেরকম না। এখানে দলীয় গ্রুপিং আছে, এখানে অনেক কিছু আছে, কিন্তু এখানে ফান্ডের ব্যাপার আছে, নেতৃত্বের ব্যাপার আছে, বয়সের ব্যাপার আছে। এখন আপনি যেইভাবে যান, এনসিপি নেতৃত্বে যারা এখন আছে, বাংলাদেশের ভোটারদের কাছে সময় লাগবে। কিন্তু ভোটার মানি তো আপনার শুধুমাত্র ওই তরুণরা না, আছে তো নেতৃত্ব, একটা ফ্যাক্টর তো। লিডারশিপ ইজ এ কোয়ালিটি এবং ইট ইজ এ অ্যাকসেপ্টেন্স। এখন সেটা তো এখন আসে নাই। নাহিদ তো এখনও প্রমাণ করতে পারে নাই যে আই ক্যান স্ট্যান্ড বাই তারেক জিয়া, স্ট্যান্ড বাই আমির অফ জামাত ইসলাম, স্ট্যান্ড বাই আদার্স। অর্থাৎ আপনি দাঁড়াবেন, আপনার বক্তব্য, কথাবার্তা এখন সে পর্যায়ে আসে নাই। কিন্তু আমরা তো শুনি এগুলি। তা আমাদের কাছে মনে হচ্ছে সাংগঠনিকভাবে এখনও আপনার সুসংগত পারেননি।
ইভেন আপনাদের যে স্বীকৃতি ব্যাপারটা আছে হয়ে যাবে, এটা ঠিক আছে, হয়ে যাবে, ঠিক, এটা আমার বিতর্ক নেই, কিন্তু হয়ে গেলেই বা কী হবে যদি নির্বাচনটা দিয়ে দেয়? দুইটা জিনিস, প্রফেসর ইউনূস কিন্তু জনাব তারেক জিয়ার কথা বলে ঠিক করেছে আমি নির্বাচন দেব, সাবজেক্ট টু দুইটা ঘটনা, পতিত সরকারের বিচার নেতাদের এবং সংস্কারের দৃশ্যমান। এই যে দৃশ্যমান কথাটা বলছে, এটা অর্থ কজন বুঝতেছে? এই দৃশ্যমান মানে কি? দৃশ্যমান হয় নাই তো, ঐক্যমত্য কমিশনের পর ঐক্যমত্য কমিশন করলেন, আলোচনা চলতেছে, দৃশ্যমান কি? এখন তো প্রধান প্রশ্ন দাঁড়াইছে সব কিছু করলে বাস্তবায়নটা কী হবে? কতগুলি কথা হিসাবে কনস্টিটিউশনাল অর্ডার জীবনে শুনিয়ে নেই, এটা এখন ব্যারিস্টার সাহেব বলতে পারবে কী জিনিস, আমি এটা বুঝি না। কনস্টিটিউশনাল অর্ডার পৃথিবীতে শুনছেন, যেখানে কনস্টিটিউশন এটার উপরে কে থাকে? এটার কিছুই না, এটার উপরে কিছুই থাকবে না। এই যে কথাটা বলছেন মীর ফখরুল বা সালাউদ্দিন, আমি তো একমত, কনস্টিটিউশন ইজ সেলফ গাইডিং ফোর্স, অ্যান্ড এটার উপরে কী থাকবে? সনদের উপরে যাবে কেন? আপনি কীভাবে আলোচনা করেন, বিশেষজ্ঞ যে আলোচনা করেন করে বলেন যে আমরাও চাই হোক। এখন যদি গণভোটের কথা বলছেন, এখন আবার বলা হচ্ছে কিন্তু দেখেন ঘুরে ফিরে একসাথে হতে পারে গণভোট নির্বাচন, যেটাই আপনি করেন না কেন হয়ে গেল সব। আমি তো বিএনপির বলি সবসময়, আপনি চালাকি করতে পারেন একটু, সব মেনে নিলাম, যাক আমার কোনো ই নেই, আমি সবার সাথে একমত হয়ে গেলাম, যান না ক্ষমতা যান, ক্ষমতা তো আপনি যাবেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তখন আপনি দেখেন কি ইমপ্লিমেন্ট করবেন না করবেন। জনাব সালাউদ্দিন শুধু বলেই দিয়েছে আমার 2 বছর সময় লাগবে, 2 ইয়ার সময় লাগবে ইমপ্লিমেন্ট করতে, আমি তো একমত। ইমপ্লিমেন্ট সময় দিবেন না? এটা কি বাজারে গেলেন, বাজার করলেন, পাক করতে তো সময় লাগে। এগুলো কিন্তু বাস্তব রাজনীতি, রাষ্ট্র প্রশাসন আর কথা রাজনীতি ভিন্ন জিনিস। কিন্তু আন্দোলন যারা করছে আই সেলুট দেম অল, কিন্তু দেশ গঠনের ব্যাপারে যেটা আসতেছে এই ক্ষেত্রে তাদের কিন্তু অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা যাদের আছে তাদের কথা শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এই জন্যে আমার শেষ কথা হলো এইটাই, আমি চাই সুন্দর একটা দেশ, আমি চাই নির্বাচন হয়ে যাক, কিন্তু আমি আমার ব্যারিস্টার ভাইয়ের সাথে একমত, সন্দেহ পোষণ করতেছি। কারণ দৃশ্যমান জিনিসটা আমার কাছে বহুত জটিল ব্যাপার, এটার ব্যাখ্যা যে কখন কি চলে আসবে আমি জানি না। দৃশ্যমান, এবং ওই যে কমিশনটা করছেন ঐক্যমত্য কমিশন, যেখানে আটকাই দিচ্ছেন, জামাত বলতেছে পিয়ার, হঠাৎ করে পিয়ার নিয়ে আসতেছেন, নাহলে হবে না। কেউ আবার বলতেছে উচ্চ কক্ষে আসবে, নিম্ন কক্ষে আসবে না। এখন দেখেন আমার খুব শখ কি জানেন, ব্যারিস্টার থাকতে পারে, একটা ব্যাপক আলোচনা হোক টেলিভিশনে, পিয়ারটা বুঝতে কোজে দিই, এটা বাস্তবতা। নেপালে দেখছেন তো 14 বার গভর্নমেন্ট পড়ছে, নামছে, কেন নামছে? পিয়ারের যেমন ভালো দিক আছে খারাপ দিক আছে, হ্যাঁ একটা নতুন অ্যাপ্রোচ হতে পারে, পৃথিবীর 90টা দেশ উপরে আছে, কিন্তু এটা না বলে শব্দ নেই তো। কিন্তু আপনার এখানে এই মুহূর্তে কতটুকু কার্যকর হবে, এটা ভিতরে চালাকি আছে একটা। জামাত ইসলাম মনে করতেছে পিয়ারটা হলে কী হবে, পিয়ার হলে আমি যত ভোট পাবো আমার সিট তত হবে, এবং পিয়ার হলে কিন্তু সব দলে পেয়ে যায়। আবার কিন্তু একটা ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে, কিন্তু যেটা বাংলাদেশ সম্ভব না। যদিও এখানে বলা ঠিক না, তবে বলি আমি একটা ব্যাপারে কিন্তু খুব একমত, যে বাংলাদেশের জন্য কিন্তু সংসদ গণতন্ত্র না, রাষ্ট্রপতি শাসিত সরকার। এই দেশ আগে যদি চান, যেটা উন্নতি হয়েছে দেখেন তো, যেটা উন্নতি হয়েছে ওই রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় কিন্তু হয়েছে। কারণ এত মত, এত দ্বিমত, এত কথাবার্তা, আর কথা সর্বস্ব বাঙালি জাতি, বসাই দিবেন আপনি টেবিল ফাটা ফেলেব। কথাই কাজ, কথা কাজ না, কথা কাজ না তো, কথাই কাজ, কথাই সব কাজ না। তো এই অবস্থা হচ্ছে জানেন, আমার মনে হয় প্রফেসর ইউনূস সাহেব যে কাজটা করছেন এটার পিছনে যদি কোনো সূক্ষ্ম চিন্তাভাবনা থাকে ভালো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তাৎক্ষণিকভাবে উনি এটা প্রমাণ করতে চাচ্ছেন যে যে কোনোভাবেই হোক এই দলগুলোর সাথে আমাকে ফয়সালা করতে হবে। আমি সবার প্রতি রেসপেক্ট করলাম, এরাই সব। আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম দৃশ্যমান শব্দের কথা বলেছেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে যদি বিচার এবং সংস্কার দৃশ্যমান হয়। দৃশ্যমান আটকে আছে জুলাই সনদে, তাই তো? সিনাবের সঙ্গে আমি একটু দ্বিমত করি। বারেন এটা শিফট হয়ে গেছে। উনি যখন ভ্রমণ করেছিলেন তখনকার প্রেক্ষাপট একরকম, এখন মনে করেন যে কর্ণফুলী, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র অনেক পানি আপনার বহমান হয়ে গেছে। এখন কিন্তু ভিন্ন জায়গায় এসছেন সবাই। যে ঐকমত্য কমিশনে দেখা গেছে আপনার, হ্যাঁ ঠিক আছে, যেমন আপনি দেখেন এনসিপির পক্ষ থেকে বলেছেন, আগে বলেছেন যে নির্বাচনের আগে
আওয়ামী লীগের বিচার সমস্ত কিছু সম্পন্ন হতে হবে। নিষেধাজ্ঞার ব্যাপারে একেবারে সরাসরি আপনার নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এখন বলছে যে বিচার সাপেক্ষে, তার মানে শিফটিংটা কিন্তু দৃশ্যমান আপনি কিন্তু বিচার দেখছেন না, শিফটিংটা রাজনীতিবিদদের ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স বলে একটা কথা আছে। আমি সময়ে সময়ে স্থানকাল পাত্রভেদে আমার দাবি, আমার অভিমত, আমার প্রত্যাশা সব কিছু পরিবর্তন হয়ে যায়। বাস্তবতাটা একটু ভিন্ন রকম। দেখেন, ডাকসু নির্বাচন হয়ে গেছে। ডাকসু নির্বাচনে একটা রাজনৈতিক দল যেমন জামাত, ছাত্র শিবির মনে করেন যে ভালো করেছে, অনেক ভালো করেছে। এখন অনেকে বলে যে আপনাদের ছাত্রদল খারাপ করেছে। আমি ছাত্রদলের কথা আমি আগেও বলেছিলাম, ইলেকশনের আগে 3 থেকে 4 হাজার ভোট পাবে, প্যানেল ভোট। কারণ একটা সংগঠন 15 বছর হলেই থাকতে পারেনি, বিশ্ববিদ্যালয়ের ক্লাসটাও করতে পারেনি। কিন্তু শিবিরের যারা ছিলেন তাদেরকে তো বলা হয় যে গুপ্ত, তারা এখন প্রকাশ্যে এসছে। তারা কিন্তু এখানে ছিল জুলাই আগস্টের পরে 2024 থেকে। তারা আপনার দাবি তুলেছিল যে কোনো ছাত্র সংগঠনের কোনো রাজনীতি থাকবে না, কিন্তু তারা তো গুপ্তই ছিল, তারা তাদের কাজটা করে গেছে। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন 80%-এর মতো ভোট কাস্ট হয়েছে। এত ভোট কাস্ট হয় না, তাহলে কারা ভোটটা দিয়েছে? এই ভোটের মধ্যে তো ছাত্রলীগেরও ভোট ছিল, তারা ভোটটা পেয়েছে। আমি প্রকাশ্যে বলতে পারি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে জামাত জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের ভোট পাবার প্রত্যাশাটা করে, কিংবা কোনো ধরনের মেকানিজম থাকতে পারে। সে সময় যে অবস্থানটা ছিল, এখন কিন্তু জামাতের সেই অবস্থান নাই। এখন জামাতের গলাটা কিন্তু অনেক বেশি উপরে উঠে গেছে। তার কারণটা হলো স্বাভাবিক। আপনার মনে করেন যে 17 থেকে 22 বছরের যারা যুবক যুবতী, বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী, তারা তাদেরকে ভোট দিয়েছে। কিন্তু তার পক্ষান্তরে ছাত্রদল বলেন, আপনার এনসিপির কথা বাদ দেন আপনি, এই যে উমামা যে ছিলেন প্রার্থী, শামীম নামে একজন ছিলেন, তাদের সকলের ভোট কিন্তু জামাতের ভোট থেকেও কিন্তু বেশি। হয়তোবা একটা ভুল করেছে যদি তারা এককভাবে প্রার্থী দিত, কিংবা ছাত্রদলের একটা হয়তো ওভার কনফিডেন্ট ছিল যে তারা বোধহয় পাশ করবে। কিছু কিছু জায়গায় ভুল ছিল রাজনৈতিক সমীকরণ, এটা সবসময় হতেই পারে, আপনি বুঝতে পারেন না। 24 আগস্টের সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক না। এই এনসিপির যে ওভার কনফিডেন্ট কিংবা একটা হাম্বরা ভাব, যে নৌকার ধানের শীষ একই সাপের কি 2 সাপের 1 বিষ, এই যে এই ধরনের একটা অবস্থা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি তো ভেবেছিলাম তারা কি সেই প্রতিফলন ঘটাতে পেরেছেন? তারা তো পারেননি। তো এই সমস্ত জিনিসগুলো মিলে আমি তো মনে করি, এই যে যেমন এখন যে বড় 3টা দলের প্রতিনিধিরা, বড় না, ইম্পর্টেন্সের দিক থেকে যদি আপনি প্রাধান্য দেন, তাহলে আমি বলবো সরকারের দেয়া প্রাধান্য, সবকিছু মিলিয়ে যেটাই বলি আমরা, তারা এক জায়গায় আসতে হবে, নাহলে পতিত স্বৈরাচার আবার কিন্তু ফেরত আসবে। এটা কিন্তু সবারই, আপনার যে সিট কয়টা পেলাম, কি পরিমাণ ভাগাভাগি করব, কিংবা এই যে দম্ভ নিয়ে, অহংকার নিয়ে, আমার মনে হয় না আপনার এই করা উচিত। সবারই মনে করেন যে কিছু কিছু ছাড় দিয়ে আমি মনে করি যে একটা জায়গায় আসা উচিত। আমি একটা জায়গায় পিআর চাচ্ছি পরবর্তী নির্বাচনে, বিভিন্ন ইউনিভার্সিটি। যদি পিআর হতো, আজকে ঢাকা ইউনিভার্সিটি একটু ভিন্ন হতো, কিন্তু কোনো একটা ভোটও কিন্তু বাতিল হতো না। এই যে বললো মেজরিটি কিন্তু যদি এক করতে পারেন, তাহলে কিন্তু ওই সায়েমের বেশি ভোট হয়ে যায়। আমি যোগ করছি, এটা হয়ে যায়। তার মানে মেজরিটি কিন্তু সায়েমকে চায়নি, বাট এখানে সিঙ্গেল মেজরিটি তাকে চেয়েছে। এখন আমি জামাত ইসলামকে বলবো, আমরা এখান থেকে, আপনারা শুরু যখন করেছেন, তাহলে এখন করেন যে এখন থেকে সমস্ত কলেজ ইউনিভার্সিটি হবে, সব পিআর হবে। কিন্তু বাংলাদেশ আমার কাছে মনে হয় যেটা ফিজিবল না। কারণ হচ্ছে যে আপনার বাংলাদেশের জনগণ, আমরা তো গণতন্ত্রকেই আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। আপনি নিজেই বলেছেন যে রাষ্ট্রপতি শাসিত সরকারি দরকার এই দেশে, আপনার প্রধানমন্ত্রী শাসিত ওয়েস্ট মিনিস্টার না স্টাইলের ডেমোক্রেসি আমাদের দেশের জন্য মনে করেন যে অ্যাপ্লিকেবল না। আপনার যে সমস্ত, আপনি ইসরায়েলেও তো আপনার মনে করেন যে পিআর পদ্ধতি আছে, সেখানে মনে করেন যে 2 বছরে সরকার 5 বার পরিবর্তন হয়েছে। ধন্যবাদ। নেপালের কথা তো আপনি বলেছেন, এটা বিভিন্ন তাদের দেশের অবস্থা আর আমাদের দেশের অবস্থা একরকম না। আপনাদেরকে ধন্যবাদ সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।